ভগবান শ্রীরাম এইটা বিদেশে কতটা পূজিত হয় বা বিদেশে আপনি এর প্রভাব কি দেখেছেন? একজন মানুষ হিসেবে রামায়ণের যে এই ভূমিকা হতে পারে বিদেশের মাটিতে, এটা একটি অভূতপূর্ব ঘটনা। অ্যাকচুয়ালি আমাদের এই যে পুরাণ হচ্ছেন পুরো নতুন। রামায়ণের যে কথা বললেন আপনি, রামের কথা বললেন বলুন, তো রাম হচ্ছেন রামায়ণের যিনি নায়ক। আমাদের বাংলাতেও প্রচুর জায়গার নাম আছে রামের নাম দিয়ে, স্থান নাম, প্রচুর পরিবারের নামও হয়, মানুষের নামও হয়। প্রথমে আমি জিজ্ঞাসা করব যে গোটা পৃথিবী জুড়ে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার অনেকগুলো বইও রয়েছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মাইথোলজি বা ভগবান শ্রীরাম, এইটা বিদেশে কতটা পূজিত হয় বা বিদেশে আপনি এর প্রভাব কি দেখেছেন? খুব ভালো প্রশ্ন দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। আহ, বিদেশে শুধুমাত্র মাইথোলজি হিসেবে নয়, হুম। মাইথোলজি কথাটা এসছে যেখান থেকে, সেখানে এটাকে আমরা যদি মাইথোলজি বলি, সেটা আমরা ঠিক গুরুত্বটা দিতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের এই যে পুরাণ, রামায়ণের যে কথা বললেন আপনি, রামের কথা বললেন বলুন, তো রাম হচ্ছেন রামায়ণের যিনি নায়ক। রামের অয়ন হচ্ছে রামায়ণ। অয়ন মানে হচ্ছে চলা। আচ্ছা। রামায়ণ কথাটার প্রকৃত অর্থ হচ্ছে রামের অয়ন, তিনি যেরমভাবে চলেছেন তাকে নিয়ে। তার ফলে এটাকে মিথোলজিটা বলা হয়েছে বাইরের দেশ থেকে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইতিহাস, ইতিহাসও বলছে। এটা আমার কথা নয়, এটা রবীন্দ্রনাথ বলছেন যখন দীনেশচন্দ্র সেন রামায়ণী সভ্যতা লিখেছেন, বা যখন রবীন্দ্রনাথ রামায়ণ মহাভারতকে নিয়ে বক্তৃতা দিয়েছেন, লেখালেখি করেছেন, তখন বলছেন যে এই রামায়ণ এবং মহাভারত ভারতবর্ষের এমন দুটি ইতিহাস, যে ইতিহাসকে অস্বীকার করা বা সেগুলোকে অসম্মান করে বিচার করা, এটা আমাদের অধিকারই নয়। কারণ এরা ভারতবর্ষের আজকের কথা বলছে না। কেন এই কথাটা রবীন্দ্রনাথ বললেন? উনি বলছেন যে ভারতবর্ষের যে পুরাতন বংশগুলো ছিল, সেই বংশানুক্রমিক তালিকাগুলো কিন্তু আমাদের এই রামায়ণ মহাভারতে আছে। আচ্ছা। সেই জন্য পুরাণ হচ্ছেন আবার আমাদের বাণী, আমাদের যিনি আমাদের, আমি লেডি ব্রেবনের ছাত্রী, তো ওখানকার যে দিদি ছিলেন, উনি বলতেন পুরাণ হচ্ছেন পুরো নতুন। এটাও পুরাণের একটা কথা। মিথোলজি কথাটা হয়ে যায় খানিকটা যেটা কল্পনার উপর নির্ভর করে করা। কিন্তু আমাদের দেশের যে পুরাণ কথা, যে রামায়ণের কথা, এগুলোকে ঠিক কল্পিত কাহিনী বলছেন না বহু গবেষক। আচ্ছা। না, এগুলোকে ইতিহাসের ক্রম অনুযায়ী কিছু সাল তারিখ, এবং আপনি যদি রামায়ণের আগে দশরথের পিতা কে ছিলেন, তার পিতা কে ছিলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের লিখিত রয়েছে। এগুলো এমন নয় যে লিখিত নেই। অজের কাহিনী রয়েছে, সগর রাজার কথা রয়েছে, আমাদের এগুলো সমস্ত রয়েছে। এবং আপনি যদি এখনো সেগুলো খোঁজেন, পাবেন, জায়গাগুলোর নাম পাবেন। জিওগ্রাফিক্যালি আপনি যদি একটা ভৌগোলিক ম্যাপকে ধরে ধরে যদি পর্যবেক্ষণ করেন এবং পর্যটন করেন, ঘোরেন, তাহলে আপনি রামায়ণ মহাভারতে উল্লিখিত বহু স্থানকে পাবেন। তার ফলে আমার ক্ষেত্রে যখন আমি বাইরে গেলাম, তখন আমার কাছে, এবার আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, ভারতীয় ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, সেখানে আমাদের কাছে রামায়ণ মহাভারত পুরাণের অংশ, এবং আমরা ছোটবেলা থেকে ছোটদের রামায়ণ, তারপর পৃথিবীবাসী রামায়ণ চর্চার মধ্যে রয়েছি। কিন্তু একজন মানুষ হিসেবে রামায়ণের যে এই ভূমিকা হতে পারে বিদেশের মাটিতে, এটা একটি অভূতপূর্ব ঘটনা। কিরকম যদি ধরেন, প্রথম ধরুন, আমি দীর্ঘ বহু বছর ধরে থাইল্যান্ডে রয়েছি। এবার থাইল্যান্ড কথাটার প্রাচীন নাম, দেশের প্রাচীন নাম হচ্ছে শ্যাম দেশ। আচ্ছা। সেই জন্য যখন রবীন্দ্রনাথ গেলেন, সুনীতিবাবু গেলেন, তারা যে কবিতা লিখলেন, সেগুলো হচ্ছে শ্যাম কম্বোজের গল্প। তাদের কবিতায় যে শ্যাম দেশ রয়েছে, শ্যাম হচ্ছে থাইল্যান্ড, কম্বোজ হচ্ছে ক্যাম্বোডিয়া। হ্যাঁ, তো এই দেশগুলোতে যখন গেলাম, তখন সবার প্রথমে আমার খুব অবাক লাগলো যে আচ্ছা, এই দেশের রাজারা
তাদের সবার নাম হচ্ছে কিং রামা 1, কিং রামা 2, রাজা নবম, রাজা বর্তমান রাজা যিনি, তিনি রাজা দশম রাম। কেন রাম কেন? তো তখন একটা মনের মধ্যে তো কিউরিওসিটি হবেই, কারণ আপনি যে পরিপ্রেক্ষিতে বড় হয়েছি হুম। সেখানে আমরা তো রাজতন্ত্র প্রথম কথা দেখিনি, এবং আমাদের দেশে, আমাদের বাংলাতেও প্রচুর জায়গার নাম আছে রামের নাম দিয়ে, স্থান নাম, প্রচুর পরিবারের নামও হয়, মানুষের নামও হয়। কিন্তু বিদেশে গিয়ে তারপর আমরা যখন প্রথম গেলাম ন্যাশনাল মিউজিয়াম ব্যাংকক, যেটি থাইল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম, সেখানে গিয়ে দেখছি যে প্রবেশপথের থেকে একদিকে বাঁদিকে টিকিট কাউন্টার, আর ডান দিকে গেলেই আপনি একটু এগোলেই দেখতে পাবেন একজন ধনুর্ধারী রাম দাঁড়িয়ে আছে। তো এটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট, হুম। যে কেন এদের দেশ একটা বৌদ্ধ দেশ, থাইল্যান্ড বৌদ্ধ দেশ, হুম। আচ্ছা তাদের ন্যাশনাল মিউজিয়াম, আমাদের দেশের ন্যাশনাল মিউজিয়ামে ঢুকেই রামচন্দ্রের মূর্তি ছোটবেলা থেকে আমরা তো কখনো দেখিনি। তার ফলে আমার কাছে ওটা খুব কিউরিওসিটি জাগলো যে এটা কেন হচ্ছে। তারপর ওখানকার যে বিখ্যাত লাইব্রেরি সিয়াম হুম। সোসাইটি, তো সেই সিয়াম সোসাইটিতে লাইব্রেরিতে গিয়ে দেখছি যে একটা পুরো ব্লক, মানে সেখানে রামায়ণ রয়েছে। তা আমি ভারতের মানুষ, তা আমার কাছে আমি জানি বাল্মীকি রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ। আমি অবাক হয়ে গিয়ে দেখলাম লাওসের রামায়ণ রয়েছে, ক্যাম্বোডিয়ার রামায়ণ রয়েছে, থাইল্যান্ডের রামায়ণ রয়েছে, সেই নিয়ে প্রচুর কাজ রয়েছে। সেটা আমার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট, যে আচ্ছা এত কিছু রয়েছে অথচ আমরা জানতে পারলাম না কেন। হুম। কারণ এই দেশগুলো তো খুব দূরের দেশ নয়, এগুলো যেতে আপনার 5-6 ঘন্টাও টাইম লাগে তাও না, লাগে না। না 2-3 ঘন্টার মানে মধ্যে আপনি। আমাদের দেশে কলকাতা থেকে বোধহয় সাউথের পার্টে বেশি যেতে সময় লাগে রাদার দ্যান একদম ব্যাংকক একদম যাওয়াতে। ব্যাঙ্গালোর যেতে বোধহয় এখন আমাদের 3.5 হুম, ঘন্টা হুম, লাগছে, আপনি ব্যাংকক পৌঁছে যাচ্ছেন 2 ঘন্টা 15 মিনিটে। হুম। তাহলে এই দেশগুলো এরকম ভাবে নিয়ে রইলো। তখন আমার গবেষণার কাজ শুরু হলো, যে আচ্ছা দেখুন, শুধুমাত্র আমার যে গবেষণাগুলো হয় আমি সেটাতে, আজকের দিনে ইন্টারনেটে আপনি অনেক তথ্য পাবেন, কিন্তু সেই তথ্য আর নিজে ফিল্ড রিসার্চ করা, যেটা জমিতে গিয়ে দাঁড়িয়ে কাজ হুম। করা, আমি কাজটা করার চেষ্টা করেছি।